This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। ফুল অ্যান্ড ফাইনালি আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা, আর অন্যদিকে আমাদের বিহার স্টুডিও থেকে রয়েছেন আমার সহকর্মী তন্নিষ্ঠা। তবে সবার প্রথমে আমাদের নজর বিহারের রেজাল্টের দিকে। সময় পাল্টাচ্ছে, নাম্বারও পাল্টে যাচ্ছে, তবে এখনো পর্যন্ত যা ট্রেন্ড পাওয়া গিয়েছে দুটো তো বাজতে ছিল। কোথাও অনেকেই মনে করে দিয়েছেন যে এনডিএ তাহলে বিহারে সরকার করতে চলেছে, কিন্তু এখনো পর্যন্ত নাম্বার কোথায় কি রয়েছে, কার দখলে কত নাম্বার, সেটা আপনাদের সামনে তুলে ধরছি। এখনো পর্যন্ত এনডিএ 202টি আসনে এগিয়ে রয়েছে এবং মহাগঠবন্ধন তারা 35টি আসনে এগিয়ে রয়েছে। আদার্স তারা, যার মধ্যে মিম একটা বড় অংশ, তারা এগিয়ে রয়েছে 6টি আসনে। তবে পিকের অর্থাৎ প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি সেভাবে কোনো প্রভাব ফেলতে পারেনি, তারা কোনো আসনে এগিয়ে নেই। এটাই সব থেকে বড় এই মুহূর্তে নাম্বার দেখা যাচ্ছে। এবং সব থেকে বড় গুরুত্বপূর্ণ, এসআইআর হওয়ার পর এই প্রথম কোন রাজ্যে নির্বাচন হলো এবং ফলাফলও ঘোষণা হলো, কিন্তু এসআইআর নিয়ে যারা বিরোধীরা যে প্রচার করেছিল সেই প্রভাব কিন্তু পড়লো না বিহারের রেজাল্টে, অন্তত সেটা অন্তত জানা যাচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে এক্সপার্টরাও রয়েছে, তাদের সঙ্গেও কথা বলবো। তবে আরো বেশ কিছু নাম্বার রয়েছে, সেই নাম্বারগুলো আপনাদের সামনে তুলে ধরতে হবে, কারণ এক একটা জায়গায় এক একটা ভাবে আসনে এক একটি আসনে এক একজন এগোচ্ছেন এবং পেছনে সেই নাম্বারগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরবো। কি ক্যান্ডিডেট কারা রয়েছে, মানে গুরুত্বপূর্ণ কারা এই মুহূর্তে বিহারে কোন কোন ক্যান্ডিডেট রয়েছেন এবং কোন আসন থেকে তারা রয়েছেন এবং তাদের ফলাফল এখন কোন দিকে রয়েছে। তেজ প্রতাপ যাদব মহুয়া থেকে পিছিয়ে রয়েছেন, আজকে কিন্তু সেভাবে তাকে সেরকম ভাবে এগোতে দেখা যায়নি। মহুয়া থেকে তেজ প্রতাপ যাদব যথেষ্ট গুরুত্বপূর্ণ ভোট লালু প্রসাদ যাদবের ছেলে এবং সম্রাট চৌধুরী, এবং যাকে নীতিশ কুমারের ডেপুটি বলা হয় সেই সম্রাট চৌধুরী, তিনি কিন্তু এগিয়ে রয়েছেন এখনো পর্যন্ত। তেজস্বী প্রতাপ যাদব কিছুক্ষণ আগে এগিয়েছিলেন, দেখুন সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে যাচ্ছে। রাঘোপুর থেকে কিন্তু পিছিয়ে রয়েছেন এই মুহূর্তে তিনি তেজস্বী যাদব। মঙ্গল পাণ্ডে সিওয়ান থেকে তিনি এগিয়ে রয়েছেন বিজেপির। মঙ্গল পাণ্ডে তিনিও যথেষ্ট বড় গুরুত্বপূর্ণ মুখ এবং বাহুবলীদের ছেলেরাও রয়েছে, কিন্তু বৈথালি ঠাকুর আলীনগর থেকে তিনি এগিয়ে রয়েছে। তাকে কিন্তু আজকে সকাল থেকে আমরা সেভাবে পিছিয়ে থাকতে একবারও দেখিনি এবং তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী, সেই আত্মবিশ্বাস নিয়ে তিনি বিজেপিতে জয়েন করেন। লক্ষ্মীসরাই থেকে এগিয়ে রয়েছেন বিজয় কুমার সিনহা, তিনি এগিয়ে রয়েছেন। পরের কি ক্যান্ডিডেটের নাম আমি দেখাতে বলবো পিসিআর কে, উমেশ কুশওয়াহা বাহানার থেকে তিনি এগিয়ে রয়েছেন জনতা দল ইউনাইটেডের। এবং তার পরের আমি কি ক্যান্ডিডেটের নাম অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। এবং এখনো পর্যন্ত যা আপডেট পাওয়া যাচ্ছে যে 202টি আসনে এগিয়ে রয়েছে এনডিএ এবং 101টি আসনে প্রার্থী দিয়েছিল বিজেপি, তারা এখনো পর্যন্ত যা ব্রেকআপ আমাদের কাছে আসছে তাতে দেখা যাচ্ছে যে 91টি আসনেই এগিয়ে রয়েছে বিজেপি। এবং এখনো পর্যন্ত জনতা দল ইউনাইটেড তারাও যথেষ্ট ভালো ফল করেছেন, কারণ তারাই সবার প্রথমে আমরা সকাল থেকে দেখছিলাম যে তারা এককভাবে এগিয়েছিলেন, কিন্তু কিছুক্ষণ আগে বিজেপি এগিয়ে যায়। সেক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে এনডিএর মধ্যে চালিকা শক্তি বিহারের মাটিতে কে হতে চলেছে সেদিকে অবশ্যই নজর থাকছে আমাদের। নজর তো আমাদের থাকছে এবং আপনাদেরকে আমরা লাগাতার আপডেটের যে সংখ্যাগুলো আসছে সেই সংখ্যা আপনাদের জানাতে থাকছি। তবে আপনাদের জানি নাকি বাংলা লাগোয়া বিহারের 4 আসনের দাপট মিমে। ওয়াইসি, আবর, কোচাধামন, ঠাকুরগঞ্জে এগিয়ে মিম। উত্তর দিনাজপুর, ঘেঁষা, পূর্ণিয়ার ওয়াইসির দিকে যদি আমরা একটু নজর রাখি সেখানে বড় লিড মিমে। উত্তর দিনাজপুর, ঘেঁষা, কিষানগঞ্জে এগিয়ে কংগ্রেস, পিছিয়ে বিজেপি। উত্তর দিনাজপুর লাগোয়া ঠাকুরগঞ্জে এগিয়ে মিম। কথা বলবো আমাদের সহকর্মী, আমাদের সঙ্গে রয়েছেন পলিটিক্যাল এডিটর, আমাদের সঙ্গে রয়েছেন অনির্বাণ দা। অনির্বাণদার সঙ্গে কথা বলবো। অনির্বাণ দা, আমরা যদি এই ট্রেন্ডটা একটু দেখি তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলা লাগোয়া বিহারের 4 আসনে মিমের দাপট। এটার যদি একটু তুমি ডিটেলসে জানাও যে কেন এই মিম দাপট দেখালো, কিভাবে তারা দাপট দেখালো। দেখো তন্নিষ্ঠা, নিশ্চিতভাবে মিমের এই দাপট দেখানো কিছুটা হলেও অন্তত এখানে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তার পাশাপাশি বিরোধী জোটের অন্য দুই শরিক কংগ্রেস এবং বামেদেরকে কিছুটা হলেও চিন্তায় রাখবে। তার কারণ মিম বিহারে কোন ভোটটা পেয়েছে, মিম বিহারে নিশ্চিতভাবে সংখ্যালঘু মুসলিমদের ভোট পেয়েছে। সেই ভোটটা কাদের পাওয়ার কথা ছিল? সাধারণভাবে বিজেপি যে জোটে আছে তার বিপরীত জোটের পাওয়ার কথা ছিল। অন্তত নীতিশ কুমারের কল্যাণে যে মুসলিম ভোট বিজেপি বা এনডিএ জোট বিহারে পেয়ে থাকে, তার বাইরে যে মুসলিম ভোট কখনো তেজস্বী যাদবকে ছেড়ে নড়েনি চড়েনি, তাদের অন্তত ভোট দেওয়ার কথা ছিল এই
আরজেডির নেতৃত্বে থাকা মহাগঠবন্ধনকে, কিন্তু তারা সেই ভোটটা সরে গিয়ে চলে গেছে মিমের কাছে, যেখানে 4টি আসন তারা এগিয়ে রয়েছেন এবং কিছুটা ডিসাইসিভভাবে অন্তত 3টি আসনে এগিয়ে রয়েছেন। অন্তত এখনো পর্যন্ত যা ট্রেন্ড, এই 3টি আসনে ফলাফলের খুব একটা ইতিহাস বিশেষ হওয়ার সম্ভাবনা নেই, অর্থাৎ এগুলোতে মিম প্রার্থীরা জিতবেন এবং এর বাইরেও কিছু আসনে কিন্তু তাদের ভোট পার্সেন্টেজ, ভোট শতাংশ নিশ্চিতভাবে জেতা বা হারা প্রার্থীর ভাগ্য নির্ধারণ করেছে। যেখানে জিতে গিয়েছেন বিজেপি প্রার্থীরা, সেখানে হয়তো হারা প্রার্থীকে আরও হেরে যেতে বাধ্য করেছে মিমের এই ভোট পাওয়াটা, আর যেখানে জিতে গিয়েছেন মহাগঠবন্ধনের প্রার্থী, সেখানে হয়তো তার মার্জিন কমাতে, যদিও সে সংখ্যাটা ভীষণ কম, তার কারণ মাত্র 35টা আসন সব মিলিয়ে, এবং সেখানেও কংগ্রেসের 4, বামেদের 5 আর বাকিটা আরজেডির। এই ভোটের ফলাফলটা বিহারের রেসপেক্টে তো বটেই, বাংলা লাগোয়া এই আসনগুলোতে মিমের এগিয়ে থাকা সেই জায়গা থেকে তো বটেই। বিজেপির জন্য অ্যাজ এ হোল, সার্বিকভাবে বিজেপির জন্য কিন্তু এটা ডাবল ইঞ্জিন ফল। বিজেপি ডাবল ইঞ্জিন সরকারের কথা বলে, এটা ডাবল ইঞ্জিন ফল কেন? তার কারণ দিল্লিতে যে নীতিশ কুমারের সমর্থনে বিহারে বিজেপিকে সরকার চালাতে হচ্ছে দিল্লিতে, সেখান থেকে নীতিশ কুমার আর কোনোভাবে সমর্থন প্রত্যাহার করবেন না। এই যে বিরোধীরা মাঝে মাঝে কটাক্ষ করে বলতেন দু বগলে দুটো ক্রাচ নিয়ে নরেন্দ্র মোদী হাঁটছেন, একটা ক্রাচের নাম নীতিশ কুমার, আরেকটা ক্রাচের নাম চন্দ্রবাবু নাইডু, অন্তত একটি বগল থেকে ক্রাচ তো সরেই গেল। কেন? তুমি বলবে যে এরপরও নীতিশ কুমারের দলের উপর নির্ভরতা থাকবে না, থাকবে, কিন্তু নীতিশ কুমারের তার থেকে অনেক বেশি নির্ভরতা থাকবে বিহারে সরকার চালানোর জন্য বিজেপির উপরে। কেন বলছি তন্নিষ্ঠা? নাম্বারগুলো দেখো, 81টি আসনে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে জেডিইউ, আর সম্মিলিতভাবে মহাগঠবন্ধন কটা আসন পেয়েছে বা এগিয়ে রয়েছে? 35টা। 81 আর 35 যোগ করো, পাটিগণিতে সহজ হিসেবে 116 হয়। বিহারের ম্যাজিক ফিগারে পৌঁছতে 6টা আসন এখনো কম। অর্থাৎ বিজেপি জিতেছে খুব ভালো, বিজেপি লার্জেস্ট পার্টনার হয়েছে, এটা নীতিশ কুমার কতটা হজম করতে পারছেন জানি না, কিন্তু তার থেকেও বেশি বোধহয় হজম করতে পারছেন না আরজেডির নেতৃত্বে মহাগঠবন্ধনের এতটা পিছিয়ে যাওয়া। অন্তত বিহারে সরকার ফেলার জন্য বা বিহারে সরকারে দরকষাকষির জন্য বা কেন্দ্রের সরকারে আরেকটু ক্ষমতার অংশীদারিত্ব চাইবার জন্য তিনি যে তেজস্বী যাদব তার জোটসঙ্গী কংগ্রেস এবং বামেদের জুজুটা বিহারে দেখাবেন বিজেপিকে, যে তোমরা তুলে নিলে ওদের সঙ্গে আমি গিয়ে সরকারটা গড়ে ফেলবো, সেই জায়গাতেও পাটিগণিতের হিসেবে আজকে নীতিশ কুমার রইলেন না আজকের পর থেকে। ফলে নীতিশ কুমার নিশ্চিতভাবে তিনিই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী, তিনিই মুখ্যমন্ত্রী হবেন। বিজেপি হঠাৎ করে নিজেদের মুখ্যমন্ত্রিত্ব দাবি করবে না, এই সহনশীলতা তারা জোট রাজনীতিতে দিয়ে অভ্যস্ত, এই সহনশীলতার পরিচয়। কিন্তু দিল্লিতে সরকার চালানো নিয়ে এই যে দুটো ক্রাচের যে কথাটা বিজেপিকে শুনতে হতো, আজ থেকে অন্তত সেটা একটা ক্রাচে নেবে। একদম একদম। অনির্বাণ, অনেক ধন্যবাদ এই বিশ্লেষণের জন্য। আমরা অবশ্যই গোটা বিষয়টার দিকে নজর রাখবো। আপাতত ধন্যবাদ। क्या हुआ? फिर वही बात दे देंगे, तुम का नाच की जाए बस। बाबू देखा कहा था ना मोदी है तो मुमकिन है। बिहार में क्या हुआ? दोनों तुम्हारे पप्पू फेल हो गए, पास नहीं हो पाए। अब देखो तुम्हारी लालटेन बुझ चुकी है, तेल खत्म हो चुका है। मोदी जी ने कहा था, ए लालू बाबा, मोदी जी ने कहा था कि अब लाइट तोड़ चा चुकी। এটাকে গেরুয়া ঝড় বলা হয়। সেই গেরুয়া ঝড়ের ছবিটা দেখাতে বলবো আমার সহকর্মী গৌরবকে। দেখতেই পাচ্ছ শুধু গেরুয়া পতাকা, বিজেপির পতাকায় ছয়লাভ হয়ে গিয়েছে পুরো রাস্তাটা। পার্টি অফিসের যে ভেতরে, সেখানে আমি দেখানোর চেষ্টা করব, সেখানে লাগাতার সেলিব্রেশন মুডে রয়েছেন তারা। দেখানোর চেষ্টা করছি, প্রত্যেকেই রয়েছেন। বিহার की सभी नारी शक्ति को आभार और कोटि-कोटि प्रणाम। उन्होंने दिखा दिया नीतीश जी और मोदी जी पर कितना विश्वास है। तो होना ही था, ये तो होना ही था। पूरी बिहार की नारी शक्ति ने एकदम जो है कमर कस के तैयार थी कि इस बार कोई विरोधी नहीं, पूरा विरोधी चारों खाने चित। ये सुनामी है, सुनामी हमारे पक्ष में, ये सुनामी आई है। विरोधी तो धाशाई हो गए, कोई वैकेंसी नहीं है। কর্মী সমর্থকেরা তারা একবারে গেরুয়া ঝড়, যেটাকে গেরুয়া সুনামি যেটাকে আমরা বলছি, সেই সুনামিটা পাটনা বিজেপি অফিসের বাইরে থেকে এই মুহূর্তে দেখা যাচ্ছে। आज हम अपने एनडीए गठबंधन के जो पांचों पांडव हैं अपनी शक्ति का परिचय दिए, अपने विकास का परिचय दिए। महिलाओं का और पहले वोटर का, जो फर्स्ट वोटर हैं, वो भी अपना भविष्य एनडीए सरकार में देख रहे हैं, क्योंकि हम महिलाओं के लिए तो एनडीए सरकार ने बहुत कुछ किया है।
আমরা এই নিয়ে আলোচনা করবো, তবে এই মুহূর্তে জানি তো আপনাদের আরো একবার নাম্বারটা আমাদেরকে দেখিয়ে দিতে হবে। এখনো পর্যন্ত নাম্বার কি কথা বলছে, কারণ প্রত্যেকটা মুহূর্তে নাম্বার তো পাল্টাচ্ছে এবং সময় আস্তে আস্তে কিন্তু শেষের দিকে। আমরা দেখতে পাচ্ছি যে 201টি আসনে এগিয়ে রয়েছে এই মুহূর্তে এনডিএ জোট। এনডিএর মধ্যে যেমন বিজেপিও খুব ভালো ফল করেছে, জেডিইউ ভালো ফল করেছে এবং তার পাশাপাশি এলজেপি তারাও খুব ভালো ফল করেছে। আমরা আস্তে আস্তে সেই সংখ্যাটাও আপনাদের সামনে তুলে ধরবো। মহাগঠবন্ধন তারা এখনো পর্যন্ত 36টি আসনে এগিয়ে রয়েছে, এগোনো পেছনে এগুলো চলতেই থাকছে। জনসুরাজ পার্টি তারা বারবার বলছে একটাই কথা, প্রশান্ত কিশোর তিনি পেশা পাল্টে ফেলেও কিন্তু কোনো রকম ভোটে প্রভাব ফেলতে পারলে না। আদার্সরা 6টি আসনে এগিয়ে রয়েছে। অর্থাৎ এখনো পর্যন্ত যা ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে অবশ্যই এনডিএ যে উৎসবের আবহটা দেখা যাচ্ছে সেটা সত্যি যুক্তিযুক্ত, কারণ তারাই সরকার গড়তে চলেছে বিহারে। এখনো যে ট্রেন্ড চলছে সেই ট্রেন্ডটা যদি বজায় থাকে, কিন্তু চালিকা শক্তি হিসেবে কে কাজ করবে সেখানে, মানে জেডিইউ না বিজেপি, সেই নিয়ে ইতিমধ্যে চর্চা শুরু হয়ে গেছে, আলোচনা শুরু হয়ে গিয়েছে। আমার সঙ্গে বিশেষজ্ঞরা রয়েছেন, তাদের সঙ্গে আমি কথা বলবো। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আজিজুল আমার সঙ্গে রয়েছেন, আমার সঙ্গে বিজেপির নেতা রাজশ্রী লাহিড়ী রয়েছেন, অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক শঙ্খদীপ আমাদের সঙ্গে রয়েছেন, সাংবাদিক শঙ্খদীপ দাসের সঙ্গেও আমরা কথা বলবো। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজশ্রী, ট্রেন্ড যেদিকে রয়েছে আপনাদেরকে অভিনন্দন জানানোই যায়, কিন্তু আমার একটাই প্রশ্ন, সকাল থেকে তো উৎসব ম্যাজিক এইসব নিয়ে আলোচনা হলো, এই মুহূর্তে দাঁড়িয়ে একটা প্রশ্ন ভীষণ করতে ইচ্ছা করছে যে চালিকা শক্তি তাহলে কে থাকছে, বিজেপি না জেডিইউ? চালিকা শক্তি এনডিএ, এখানে বিজেপি বা আর জেডিইউ আলাদা কোনো ব্যাপার নেই। এনডিএ কথা বলা হয়েছিল, প্রধানমন্ত্রী বারবার করে বলেছেন, আমাদের প্রত্যেকটি নেতা বলেছেন, মা ষষ্ঠীর কৃপায় জঙ্গি নিরপেক্ষ মহাজালি ঠগবন্ধন একটা জোটকে বিহারের মানুষ পাটলিপুত্রের প্রাচীন ভূমি ভগবান বুদ্ধের তপস্যা ক্ষেত্র তা ভাগীরথীর গঙ্গার জলে বিসর্জন দিয়ে প্রতিদিন ব্যক্তিগত কুৎসা আক্রমণ সমস্ত কিছুর জবাব দিয়ে দিয়েছে। এরপরে আমাদের করজোরে জনতার কাছে হাত জোড় করে নমন করা ছাড়া আর অন্য কোনো আমরা বিতর্কের কথা বা কোনো টিকা টিপ্পণী আমরা করতে চাই না। যে উন্নয়নের কথা, এক্সপ্রেসওয়ে 0 কিলোমিটার ছিল 2000 কিলোমিটার হয়েছে, পুলিশ স্টেশন 817 ছিল 1380 হয়েছে, পুলিশ ফোর্স 42,000 ছিল 1,35,000 হয়েছে, ইলেকট্রিসিটি 22% অ্যাভেলেবিলিটি ছিল, ঘন্টায় 7 থেকে 8 ঘন্টা দিনের মধ্যে থাকতো, সেখানে 100% অ্যাভেলেবিলিটি হয়েছে। এডুকেশন বাজেট 4,360 কোটি ছিল, সেটা 77,600। যে উন্নয়নের সপক্ষেই মানুষ তাদের সমর্থন জানিয়েছে, এখনো পর্যন্ত যে ট্রেন্ড রয়েছে সেই ট্রেন্ড যদি বজায় থাকে। আমি অবশ্যই আপনার কাছে আসবো, তৃণমূলপন্থী আজিজুল এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, তৃণমূলপন্থী অধ্যাপক। আপনার কাছে আমার প্রশ্ন যে এসআইআর নিয়ে একটা বিরোধিতা বিহারেও হয়েছে, বিরোধীরা করেছে এসআইআর নিয়ে বিরোধিতা, আমাদের রাজ্যে এখন হচ্ছে, কারণ সামনের বছর আমার রাজ্যেই ভোট রয়েছে, কিন্তু এসআইআর বিরোধিতাটা কিন্তু বিহারের রাজনীতিতে সেভাবে কোনো প্রভাবই পেল না। সেভাবে কেন? কোনো রকম ভাবেই প্রভাব পেল না, যেটা ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। আপনার কি মনে হয় এসআইআর বিরোধিতাটা আমাদের রাজ্যে প্রভাব ফেলতে পারবে? যে একটা নির্বাচনের ফলাফলকে ব্যাখ্যা করার জন্য বা ফলাফলের একমাত্র মানে ব্যাখ্যা হিসাবে শুধুমাত্র যদি এসআইআর আসে তাহলে আর কিছু বলার থাকে না। যে কোনো রাজ্যের বা যে কোনো মানে আমাদের দেশের জাতীয় ক্ষেত্রেই হোক বা যে কোনো রাজ্যের বিধানসভা বা লোকসভা নির্বাচনই হোক, একটি মাত্র ইস্যুতে ভোট হয়নি। এসারে আমি কথা পরে আসছি। বিষয়টা হচ্ছে যে ভোটে জিতলাম মানে আমার সমস্ত ব্যর্থতা ঢেকে গেল, তা তো নয়। যেটা হচ্ছে এই যে আবহে ভোটটা হচ্ছে এসআইআর, এখানে তৃণমূল কংগ্রেস বিরোধিতা করছে, এই রকমের দায় এই রকমের অভিযোগ বিজেপির তরফ থেকে হচ্ছে, কিন্তু এসআইআর এর বিরোধিতা তৃণমূল কংগ্রেস কি করছে বা বিরোধী দলগুলো কি করছে? এসআইআর এর পদ্ধতি নিয়ে করা হচ্ছে, অর্থাৎ সাফাই না করে সাফাইয়া অভিযান চালানো হচ্ছে। সেটা বিহারেও কিন্তু খুব বেশি দিন সময় ধরে এসআইআর হয়নি। মানে আপনারা যদি এসআইআর পদ্ধতি নিয়ে প্রশ্ন করেন, আপনাদের এখানে প্রশ্ন যে এত কম সময়ে এসআইআর কি করে সম্ভব? বিহারেও কিন্তু হয়নি, বিহারেও প্রচুর মানুষের নাম বাদ গেছে। আমি সময় নিয়ে বলছি না কতদিন সময় দেওয়া হয়েছে, পদ্ধতি নিয়ে বলছি। অর্থাৎ একটা টার্গেট গ্রুপকে তৈরি করে, আপনি বলুন তো বিহারের যে এসআইআর হচ্ছে ভোটের যারা নাম বাদ গেছে তারা কি ধনী মানুষ, শিক্ষিত মানুষ, না প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ? সেই জায়গাটা বুঝতে হবে। প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে না তো কৌশলে, যেটা বিহারে হয়েছে এবং বাংলাতেও সেই চেষ্টাটা চলছে। সেটা আমি বিহারের ভোটের বিশ্লেষণে আমি এই ব্যাপারটা আনবো না। যারা বিহার ভোটের বিজয়কে বাংলায় উন্মাদনা হিসাবে অনুপ্রেরণা হিসাবে কাজে লাগাচ্ছেন,
তাদের একটা কথা বলছি যে বিহারে যে ভোটটা হলো সেখানে ভোট পড়েছে 66%-এরও বেশি, 66.9%। মহিলারা ভোট দিয়েছে 71.6%, পুরুষেরা ভোট দিয়েছেন 62.1%, অর্থাৎ 8.8% ভোট মেয়েরা পুরুষের থেকে বেশি দিয়েছে। অথচ ইলেকটোরাল রোলে অর্থাৎ বলছেন যে মহিলা ভোটটা সেখানে একটা বড় ফ্যাক্টর করেছে। আমি আবারও আসবো আপনার কাছে, তবে এই মুহূর্তে বেশ কিছু ব্রেকিং রয়েছে, তো নিষ্ঠার দেবে। একদম তাই শর্মিষ্ঠা, যে কথা তুমি বললে এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ আসছে আপনাদেরকে জানি রাখি। বিহারে প্রত্যেক অঞ্চলে বাজিমাত এনডিএ, নিজেদের গড় সীমাঞ্চলেও ধরাশায়ী মহাজোট। কোশি সীমাঞ্চলে 24টি আসনের 18টি দখলের পথে এনডিএ, মাত্র 3টি আসনে এগিয়ে মহাজোট। মিথিলাঞ্চলে 50টির মধ্যে 39টি আসনে এগিয়ে এনডিএ, 11 আসনে এগিয়ে আরজেডি কংগ্রেস। মগধে 47টি আসনের মধ্যে 34টিতে এগিয়ে এনডিএ, মহাজোট এগিয়ে 13টি আসনে। ভোজপুরের দিকে নজর রাখি, সেখানে 46টির মধ্যে 31টি আসনে এগিয়ে এনডিএ, মহাজোট এগিয়ে 14টি আসনে। অন্ধ্রপ্রদেশ সেখানে 27টির মধ্যে 24টি আসনে এগিয়ে এনডিএ, মহাজোট এগিয়ে 3টি আসনে। আমি অধ্যাপক শঙ্খদীপ দাসের কাছে যাব এবং শঙ্খদীপ বাবু, আমার আপনার কাছে প্রশ্ন যে এই যে বিহারে এনডিএ এতটা এগিয়ে এবং দেখা যাচ্ছে বিজেপিও খুব ভালো ফলাফল করেছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা আত্মবিশ্বাসী, মানে আমরা যদি বঙ্গ বিজেপির দিকে তাকাই তাদেরও প্রতিক্রিয়া নিচ্ছিলাম, তারা ভীষণ আত্মবিশ্বাসী। আগামী বছর আমাদের রাজ্যেও ভোট রয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে মোদি ম্যাজিক কোনো রকমভাবে কোনো ফ্যাক্টর হতে চলেছে আমাদের বঙ্গভূমে, সেটা আপনার কি মনে হয়? না, দেখুন যে গতবার যে 2021 সালে যখন বিধানসভা, পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হয়েছিল, ঠিক তার আগের বছরই বিহারে বিজেপি এবং এনডিএ ক্ষমতায় আসে। তার ফলে কি হয়, যখন একটা প্রতিবেশী রাজ্যে জেতে কোনো দল, তখন তার একটা ডেফিনেটলি তার একটা মরাল অনেক শক্তিশালী হয়, স্ট্রেনথেন হয়। যেমন ভাবে আজকে আপনি মুরলীধর সেন লেনে দেখতে পাচ্ছেন একটা আনন্দের পরিবেশ, তার মানে বিজেপি নেতাকর্মীদের মনোবল অনেক চাঙ্গা হচ্ছে। কিন্তু বিহার মনে রাখতে হবে, বিহার ভোটের ডাইনামিক্স এবং ওয়েস্ট বেঙ্গল ভোটের ডাইনামিক্স আলাদা। 2020 সালেও যখন বিহারে এনডিএ যেতে, তার প্রভাব যেমন পশ্চিমবঙ্গে পড়েনি, ফলে এবারেও যে এমন কিছু ম্যাজিক কিছু করবে সেটা আজকে দাঁড়িয়ে বলা যাবে না। আজকে দাঁড়িয়ে শুধু এটুকুনি বলা যাবে যে বিহার যে ভোটের যে ফলাফল, সেটা পশ্চিমবঙ্গের বিজেপিকে একটা অক্সিজেন যোগালো, তাদের একটা লড়াইয়ের জন্য একটা মনোবল আরো শক্তিশালী করলো। কিন্তু পশ্চিমবঙ্গে তাদের অনেক বেশি হার্ডেল ফেস করতে হবে। পশ্চিমবঙ্গে তৃণমূল যে বুথ লেভেলে তাদের যে শক্তি, তাদের যে অর্গানাইজেশনাল স্ট্রেংথ এবং তারা যে উপভোক্তা শ্রেণী তৈরি করেছে, যেমন আমরা আজকে বিহারে আলোচনা করছি যে নীতিশ কুমার 10,000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছেন মহিলাদের, এবং বিহার ভোটে এই ভোটে অন্তত মহিলাদের ভোটদান 12% বেড়ে গেছে। তারা একটা ডাইরেক্ট বেনিফিট এনডিএ বা বিজেপি পেয়েছে বা নীতিশ কুমার পেয়েছেন। সেখানে পশ্চিমবঙ্গে অলরেডি মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের মধ্যে একটা জনভিত্তি তৈরি করে রেখেছে। শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার নয়, আপনি দেখুন এই যে 2025 সাল জুড়ে যে 8 লক্ষ পরিবারকে বাড়ি বানানোর টাকা দিয়েছেন 1,20,000 টাকা। তো এর বেনিফিশিয়ারি মহিলারাও আছেন, এর বেনিফিশিয়ারি পুরুষরাও আছেন। কারণ একটা পরিবার যদি 5 জন করে একটা পরিবারের সদস্য থাকে বা 4 জন, তাহলেও প্রায় 1 কোটি ভোটার। তো বলে পশ্চিমবঙ্গে খেলাটা কিন্তু ডিফারেন্ট, দুটো স্টেটের ডাইনামিক্স কমপ্লিটলি ডিফারেন্ট। সুতরাং বিহার ভোটের যে ফলাফল, সেটা দিয়ে পশ্চিমবঙ্গের ভোটের ফলাফলকে এখনই বিচার করা যাবে না। আর একটা কথা আমি বলে রাখি, 10,000 টাকা করে যে মহিলাদের দেওয়া হয়েছে এককালীন, পশ্চিমবঙ্গে যদি আপনি গোটা 12 মাসের ধরেন, তাহলে পশ্চিমবঙ্গে 12,000 টাকা করে দেওয়া হয়। বিজেপিকে এমন কিছু করতে হবে, এমন কিছু কনভিন্সিং লোকের কাছে এমন কিছু ইস্তাহার নিয়ে আসতে হবে, বা এমন কিছু বিকল্প উন্নয়নের মডেল দেখাতে হবে পশ্চিমবঙ্গে। তার কারণ হচ্ছে যে একটা ব্যাপার নিয়ে কোনো ডিনাইং নেই পশ্চিমবঙ্গে। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, একদম বোঝা যাচ্ছে। অবশ্যই আপনার কাছে আসবো, কিন্তু আপনি ঠিক এই বিষয়টাই যে বিজেপিকে এমন কিছু করতে হবে এই বাংলার ক্ষেত্রে যাতে সেটা সাধারণ মানুষের কাছে বা ভোটারদের কাছে গ্রহণযোগ্য হয়। কারণ সেখানে একটা অলরেডি তারা সরকারে ছিল, ক্ষমতায় ছিল, সেক্ষেত্রে তাদের যতটা স্মুথ হয়েছে এবারে ক্ষমতায় আসা বা এবারে রেজাল্ট বাড়ানো বা উন্নয়নের ক্ষেত্রে, যেটা রাজশ্রীরা বলছেন উন্নয়নের ক্ষেত্রে মানুষ ভোট দিয়েছে, সেটা বাংলায় খুব একটা সহজ হবে কি? কিন্তু বাংলার বিজেপি মানে বঙ্গ বিজেপি নেতৃত্ব তারা কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাসী। এসআইআর বিরোধিতা উড়িয়ে ফের বিহার দখলের পথে এনডিএ। বিহারের পথ পরিষ্কার হতেই বিজেপির নজরে এবার বাংলা। এবার টার্গেট বাংলা দখল, হুঙ্কার একের পর এক বিজেপি নেতা। যদিও পাল্টা উত্তর এসেছে তৃণমূলের পক্ষ থেকেও। बिहार 2/3 से जीतेंगे और पश्चिम बंगाल 3/4 से जीतेंगे।
बिहार की जीत हमारी है, अब अगली बारी बंगाल की है। पश्चिम बंगाल 3/4 से जीतेंगे। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং সংবিধানের শপথ নিয়েছেন আর যত অসাংবিধানিক কথা তিনি বলেন। এবার বাংলাকে অপমান করতে গিয়ে আবারও নিজেদের সীমা যেটা আছে সেই সীমাটাকেও পার করেছে। আপনারা যেভাবে বাংলার ভাষা সংস্কৃতি বাংলা মনীষীদের যে অপমান করছেন, বাংলার মানুষ কিন্তু আগামী দিনের জন্য তৈরি আছে। 2026 নির্বাচন তো আপনাদের টার্গেট, আপনি স্বপ্ন দেখতেই পারেন, তাতে কোনো বাধা নেই, কিন্তু বিপত্তি আছে। কারণ বাংলার মানুষ তৈরি আছে একটা কড়া জবাব এইভাবেও দেবেন। তবে বিজেপির সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কিন্তু গেরুয়া হাওয়াটা এবার ওড়িশা বিহার হয়ে বাংলায় ঢোকাতে চাইছেন। ওড়িশার পর বিহার, এবার জয়ের হাওয়া আসবে বাংলাতেও। বিহারে এনডিএ জোটের বিপুল সাফল্যের পর আশাবাদী সুকান্ত মজুমদার বিহারের ফলাফল বঙ্গ বিজেপি উৎসাহিত হয়েছে। এবার বাংলার মানুষও সঠিক সিদ্ধান্ত নেবে, জঙ্গল রাজ থেকে মুক্ত হবে বাংলা, হুঙ্কার সুকান্ত। যে কোনো রেজাল্ট ভালো হলে স্বাভাবিকভাবে সেই রাজনৈতিক দলের কর্মীরা উৎসাহিত হবে। বিহারের হাওয়া, কারণ একসময় তো অঙ্গ বঙ্গ কলিঙ্গ আমরা বলতাম, বাংলা বিহার উড়িষ্যা একসাথে। উড়িষ্যাতে হয়ে গেছে বিজেপি, অর্থাৎ কলিঙ্গতে হয়ে গেছে আমাদের অঙ্গ, অর্থাৎ বিহারে এবার হলো। আর এবার একদম আশাবাদী বাংলার মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে। আমার বিশ্বাস বাংলার মানুষ এই জঙ্গল রাজ থেকে, বিহারকে যেমন বিহারের মানুষ জঙ্গল রাজ থেকে জঙ্গল রাজে ফিরিয়ে যেতে দিল না, সেরকম বাংলার মানুষও জঙ্গল রাজ থেকে বের করবে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই জয়, এবং এই জয় বিরাট জয়, এটা একটা সিগনেচার স্টেটমেন্ট আমি বলবো। বিহারের যে জনগণের এই যে রায়, ইট ইজ এ সিগনেচার স্টেটমেন্ট। দয়া করে কোনো কষ্টকল্পিত তুলনা বাংলার সঙ্গে করতে আসবেন না। বিহারের ফলাফলের বিন্দুমাত্র প্রভাব বাংলায় পড়বে না। আপনারা এসআইআর বা এই ধরনের যা ইচ্ছা চক্রান্ত করতে পারেন, তার মোকাবিলা মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জির সেনাপতিত্ব হবে। কিন্তু বাংলার রাজনৈতিক ফ্যাক্টরগুলি সম্পূর্ণ আলাদা। এখানে উন্নয়ন, এখানে বাংলার সম্মান, বাংলা ভাষার সম্মান, কেন্দ্রের টাকার জন্য বঞ্চনা, প্রতিশোধের রাজনীতি। এখানে বিজেপি মানুষের দ্বারা প্রত্যাখ্যাত, আর শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা, যার উন্নয়নের মডেল অন্যান্য রাজ্যকে অনুসরণ বা অনুকরণ করতে হয়। রাজস্বী, আমরা যখন বাংলা দাঁড়িয়ে আলোচনা করছি তখন বাংলাকে তো অবশ্যই প্রধান নজর করব আমরাও, কিন্তু আলোচনাটা হবে বিহারের প্রেক্ষিতে। বিহারে এককালীন এনডিএ জোটে 10,000 টাকা দেওয়া, সেটা বলছে অনেকটা বেশি প্রভাব ফেলেছে মহিলা ভোটারদের ক্ষেত্রে। সেই বিষয়টায় দেখতে গেলে মহাগঠবন্ধন তারা বলেছে তারা ক্ষমতায় এলে মহিলাদের তারা টাকা দেবেন, এই ধরনের তারা আশ্বাস দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। যদি সেই বিষয়টা আমরা বাংলাতেই দেখি, বাংলার মহিলারা তো বছরে 12,000 টাকা পাচ্ছে। আপনারাও বলেছেন আপনারা ক্ষমতা এলে তাহলে মহিলাদের টাকা বাড়াবেন, সেইটা কি খুব স্মুথ হবে? মানে বিহারে যেটা আপনাদের খুব সহজে ডিভিডেন্ড দিয়েছে, বাংলায় কি সেই ডিভিডেন্ড দেবে, কাজে দেবে? দেখুন, বিহারের জয়টা অনেকেরই হজম হচ্ছে না, এটা আমরা পরিষ্কারই বুঝতে পারছি। কুণাল ঘোষের বডি ল্যাঙ্গুয়েজটাও দেখলাম। কুণাল ঘোষের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেক ভয় আছে। ইয়ে ডার হামে আচ্ছা লাগা। কবে কষ্টকল্পিত অতুল্য ঘোষের লেখা একটা বই, আমি জানি না কুণাল ঘোষ কোনোদিন পড়েছেন কিনা, পড়ে দেখবেন কষ্টকল্পিত, আপনাদের অনেক ক্ল্যারিফিকেশন হয়ে যাবে আপনাদের কথাবার্তা নিয়ে। তো যাই হোক, দেখুন, 1 নম্বর কথা হচ্ছে দিনের পর দিন আপনারা মানে বিভিন্ন রাজনৈতিক দলেরা বিজেপিকে মুসলমান বিরোধী, মাইনরিটি বিরোধী এগুলো বলে গেছেন। কিষানগঞ্জ 63% মাইনরিটি, যেটা বিজেপি লিড করছে। আরারিয়া 70% মাইনরিটি, বিজেপি লিড করছে। এই যে এসআইআর নিয়ে একটু আগে অনেক নানান রকম কথা বলা হলো, 22 লক্ষ মৃত ভোটার, 7 লক্ষ ডুপ্লিকেট ভোটার এবং 35 লক্ষ শিফটেড ভোটার এবং 1,20,000 যারা এনিউমারেশন ফর্ম জমা দেয়নি, এইটা নিয়ে হয়েছিল বিহারের এসআইআর। এবং এর সাথে 21 লক্ষ নতুন ভোটারও অ্যাড হয়েছিল। এটা কেউ বারবার করে বলার চেষ্টা করছে না। শশী পাঁজা, যিনি একটু আগে বাঙালির অনেক কথা বললেন, উনি নিজেই একজন বহিরাগত, জীবের তলায় আগে সুপুরি রেখে বাংলা উচ্চারণটা ঠিক করতে হবে। চন্দ্রিমা ভট্টাচার্যদেরকে গোটা ন্যাশনাল অ্যান্থেমটা স্পষ্ট করে ভালোভাবে গাইতে হবে, যারা
বাংলা বাঙালির মনীষীদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়, রামকৃষ্ণ পরমহংসদেব আর অভিষেক ব্যানার্জি স্বামী বিবেকানন্দ বলে তুলনা করে, যে দলের নেতারা বলে মমতা ব্যানার্জি মা শারদার নাকি পুনর্জন্ম, কেউ কেউ বলছেন ভগিনী নিবেদিতার পুনর্জন্ম, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন অনুকূল ঠাকুরের সাথে কথা হয়েছিল, অনুকূল ঠাকুরকে জমি দিয়ে দিয়েছি আশ্রম করার জন্য। আমরা সেভাবে আপনার রাজনৈতিক দলেও যদি দেখা যায়, আমার রাজ্যের বাইরে আপনাদের অনেক বিজেপি নেতৃত্ব জনগণমন নিয়ে প্রশ্ন, আমার রাজ্যের বাইরে কিন্তু ভুলে গেলে চলবে না, এগুলো মনে রাখতে হবে। আপনি যখন মাইনরিটির কথা বলছেন, তখন এই রাজ্যের মাইনরিটিটা কি আপনার উপর ভরসা রাখতে পারবে? যেটা আপনারাই বলেন যে রাজ্যের শাসক দলে তারা ভোট ব্যাংক, তারা কি আপনাদের উপর ভরসা রাখতে পারবে? আমরা তো পরিষ্কার কথা বলে দিয়েছি, মাইনরিটি ভরসা করুক না করুক, পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি 26-এ ক্ষমতায় আসবে, না হলে পশ্চিমবঙ্গকে বাঁচানো সম্ভব নয়। পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করে নিয়েছেন, এবার মাইনরিটি ভোট পাবেন কি পাবেন না রেজাল্টের দিকে নজর রাখতে হবে। আজিজুল সাহেব, আপনি তখন এসআইআর কথা নিয়ে বলছিলেন, আপনার যদি এসআইআর পদ্ধতি নিয়ে এত প্রশ্ন হয়, তখন আমাকে একটা উদাহরণ দিতে হবে। দেশের মহামান্য আদালত বলেছিল যদি একজন এমন ব্যক্তিকে খুঁজে বার করতে পারেন তিনি যোগ্য ভোটার কিন্তু তার নাম বাদ গিয়েছে, তাহলে কিন্তু আমরা স্টেপ নেব। কিন্তু রাহুল গান্ধী একজন এমন কাউকে দেখাতে পারেননি যিনি যোগ্য ভোটার কিন্তু তার নাম বাদ গেছে বিহারের এসআইআর থেকে। আমাদের রাজ্যে তো এসআইআর হচ্ছে, আগে হতে দিন, তারপরে ড্রাফটটা হোক, ফাইনাল ভোটার লিস্ট বেরোক, তারপরে এটা নিয়ে আলোচনা করা যাবে। যেটা আজকের ভোট নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যে কথায় কথায় এ রাজ্যের একজন নারী যিনি 34 বছরের একটা জগদ্দল পাথরকে সরিয়ে এ রাজ্যে সুশাসন প্রতিষ্ঠা করেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, সেই নারী সম্পর্কে কথায় কথায় যারা গালি পাড়ান, ব্যঙ্গ বিদ্রুপ করেন, তাদেরকে এই বাংলার নারীরাই কিন্তু বুঝিয়ে দেবে যে বিহারে ভোটের আগে 10,000 টাকা দিয়ে ভোটে জেতা যায়, কিন্তু মানে বাংলার নারীর মন জেতা যায় না, বাংলার মানুষের মন জেতা যায় না, এইটা বুঝতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে একটু আগেই কথা হচ্ছিল, প্রতি মাসে একটা নির্দিষ্ট মানে যেটা টেকসই ক্ষমতায়নের একটা উদাহরণ, সেখানে আমি 60 মাসে 5 বছরে কোনো মানে প্রতি মাসে কোনো মেয়েদের ক্ষেত্রে আমি কোনো মানে এই যে সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমে আমি রাখলামই না ভোটার আগে। শুধু এটা নয়, বিহারে নয়, মহারাষ্ট্রে একইভাবে ক্ষমতায় এসেছে বিজেপি, হরিয়ানা, দিল্লি, মধ্যপ্রদেশ, কোথাও লাডলি বহনা, কোথাও মুখ্যমন্ত্রী। যখন বারবার এত অভিযোগই করছে তাহলে আদালতের দ্বারস্থ হচ্ছে না কেন? এই প্রশ্ন তো বারবার ওঠে, যখন আপনাদের এতই অভিযোগ অন্যান্য রাজ্য নিয়ে, তাহলে আদালতের দ্বারস্থ হচ্ছে না কেন? আরে বাবা, এই প্রশ্নের উত্তর আমি অবশ্যই নেব। এই মুহূর্তে বেশ কিছু ব্রেকিং নিউজ রয়েছে, তো নিষ্ঠা একদম এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ আসছে, আপনাদেরকে জানিয়ে রাখি। বিজেপির বিহার জয় দিনই তাৎপর্যপূর্ণ পোস্ট তৃণমূলের। বিজেপি ক্ষমতায় আসলে কি হবে বাংলায়? অ্যানিমেশন পোস্ট বাংলার শাসক দলের। বিজেপি ক্ষমতায় এলে পুজোর প্ল্যানেও নজরদারি চলবে। বোনের সঙ্গে রাস্তায় বেরোলেও প্রশ্ন তুলবে বিজেপি। ভালোবাসাকে অপরাধ হিসেবে গণ্য হবে, অ্যানিমেশনের দাবি তৃণমূলের। ভালোবাসতে চাইলে আমাদের জিজ্ঞাসা করতেই হবে, ভালোবাসতে চাইলে আমাদের জিজ্ঞাসা করতেই হবে। বাংলায় এখন শ্বাস নেওয়াই কঠিন হয়ে গেছে। আমরা এটা কি করে ফেললাম? জানতাম না একটা ভুল বোতাম টিপে এত বড় শাস্তি পাবো। আমার বাংলার জন্য যেদিকেই তাকাও গুন্ডাদের জিপ চলছে। বন্ধুদের সঙ্গে দেখা করলেও প্রশ্নের মুখোমুখি হতে হয়। বোনকে নিয়ে বাইরে গেলেও ভয় লাগে। ফোনে কান পাতা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতেও ওদের নজর। এই হাওয়াটাও ওদের অনুমতি নিয়ে চলে এখানে। ভুলটা আমাদের ছিল, কিন্তু শাস্তিটা পাচ্ছে বাংলা। ভালো হয়েছে, এটা সব কেবল একটি স্বপ্ন ছিল। তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা। যতই লক্ষ্মীর ভান্ডার দেখ, বাংলায় আর মহিলা ভোট পাবে না তৃণমূল। বিহারে মহিলারা সুরক্ষিত। বাংলার মতো বিহারে মহিলাদের উপর অত্যাচার হয় না। তৃণমূলের নেত্রীরা বাদে আরও কোনো মহিলা সুরক্ষিত নয়, দাবি বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়।
তো যতই উনি লক্ষ্মীর ভাণ্ডার দিক না কেন, সেখানে বিহারে আজকে মহিলারা 10,000 টাকা করে পেয়েছে, কিন্তু বিহারে পশ্চিমবাংলার মতন এরকম মহিলাদের ওপর অত্যাচার কিন্তু নেই, এবং বিহারে সেখানে মহিলা মুখ্যমন্ত্রীও নেই, তবুও কিন্তু মহিলারা আজকে সেখানে নিরাপদ রয়েছে। এবং কলকাতার দিকে তাকালে দেখবেন যে তৃণমূলের নেতা নেত্রীরা বাদে যারা রয়েছে আজকে মহিলারা রয়েছে, তারাও কিন্তু আজকে অসুরক্ষিত আছে। দেখুন, আমাদের বিহারের দিকে নজর রাখতে হবে। বিহারের প্রত্যেকটা মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি এবং বিশেষজ্ঞদের সঙ্গেও আলোচনা করছি, কিন্তু নাম্বার সব থেকে বড় ফ্যাক্টর। এই মুহূর্তে দাঁড়িয়ে নাম্বার কি বলছে সেই নাম্বারের দিকে আমরা নজর রাখবো যে এখনো পর্যন্ত এনডিএ কটা আসনে এগিয়ে রয়েছে, এখনো পর্যন্ত যে রেজাল্ট দেখা যাচ্ছে। আমি একটুখানি নাম্বারটা পিসিআরকে প্লে করতে বলবো। এই যে বিগ ওয়ালে প্লে করেছে এনডিএ 200টি আসনে এগিয়ে রয়েছে, মহাজোট 37টি আসনে এগিয়ে রয়েছে। এবং মহাজোট নিয়ে যখন কথা বলছি না, তখন সত্যি এই কংগ্রেসের অবস্থা সেখানে খুবই শোচনীয়। এখনো পর্যন্ত যে কটা আসনে তারা এগিয়ে আছেন, সেই ট্রেন্ড যদি বজায় থাকে তাহলে কংগ্রেসের অবস্থা সেখানে যথেষ্ট শোচনীয়। জনসুরাজ পার্টি তারা এখনো কোথাও খাতা খুলতে পারেনি আদার্স, এবং যেখানে মিম সব থেকে বড় দাপট দেখাচ্ছে, তারা 6টি আসনে এগিয়ে রয়েছে। কিন্তু সত্যি 5 বছর আগে যে ফলাফল হয়েছিল আরজেডির, এই গত 5 বছরে কি এমন হয়ে গেল যে এইভাবে এত কম জায়গায় তারা এগিয়ে থাকছে? এবং মাঝে মাঝে আমরা দেখছি তেজস্বী যাদব সে নিজেও পিছিয়ে পড়ছে, রাঘবপুর থেকে তেজ প্রতাপ যাদব সে পিছিয়েই রয়েছে। এই বিষয়ে এই প্রশ্নের উত্তরগুলোরই কিন্তু খোঁজার চেষ্টা হচ্ছে। তবে এনডিএর মধ্যে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, আমাদের কাছে যা রেজাল্ট আসছে, যে বিজেপি কিন্তু সেখানে যথেষ্ট ভালো ফল করেছে। কারণ আমার কাছে শেষ মুহূর্তে যা আপডেট এসেছিল, 101টি আসনে তারা প্রার্থী দিয়েছে, তারা 91টি আসনে প্রায় 90-এর বেশি আসনে তারা এগিয়ে রয়েছে বিজেপি সেখানে। এবং অবশ্যই জেডিইউ তো তারা ভালো রেজাল্ট করেছে, কিন্তু একটা প্রশ্ন ইতিমধ্যে ঘোরাফেরা করছে যে 10 বারের মতো মুখ্যমন্ত্রীর কুর্সি থেকে বসতে চলেছে, মানে 10 বারের বার মুখ্যমন্ত্রীর কুর্সিতে কি বসতে চলেছেন নীতিশ কুমার, সেটা কিন্তু এই মুহূর্তে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। करेंगे वो झूठ फेल हो गया, फेरू से फिलॉसफी फेल हो गया। SIR ला के चुनाव आयोग हमारा सारा भाईजान टोपी जान का वोट काट दिया। तीन नीतीश कुमार अब दाम धरिए, बहुत अब विकास कर लीजिए, हमारा सरकार बनने दीजिए। हम बिहार में कट्टा का फैक्ट्री खोले, बहुते आप विकास कर रहे हैं नीतीश जी, का जरूरत है नालंदा विश्वविद्यालय। लालू बाबा, हाँ भैया, क्या हुआ? फिर वही बात दे देंगे, तुम का नाच कीजिए बस। बाबू देखा कहा था ना मोदी है तो मुमकिन है। बिहार में क्या हुआ? दोनों तुम्हारे पप्पू फेल हो गए, पास नहीं हो पाए। अब देखो तुम्हारी लालटेन बुझ चुकी है, तेल खत्म हो चुका है। मोदी जी ने कहा था, लालू बाबा, मोदी जी ने कहा था कि अब लाइट तोड़ चा चुकी पास हुई है। जो डेवलपमेंट हुआ है, मैं खुद बिहार वैशाली जिले से हूँ और हमने वो दौर देखा है जब लालटेन की सरकार थी और वर्तमान में एनडीए की सरकार है। जमीन आसमान का फर्क है। खास करके महिलाओं ने शराबबंदी हो या अभी स्वरोजगार के लिए एनडीए सरकार ने जो 10-10 हज़ार रुपये महिलाओं को दिया है, तो ये तमाम मुद्दे से बिहार के लोगों ने एनडीए को सहमति दिया है। लालू जी की जो डायलॉग है, चाहे जो उनका विकास डेवलपमेंट में है, वो सब चीज़ जो है भ्रष्टाचार है, चाहे वो चाला घोटाला हो, अलकतरा घोटाला हो, या तमाम तरह के लैंड फॉर जॉब जो हो, चाहे IRCT घोटाला हो, तो कहीं ना कहीं ये बिहार के नाम पर उन्होंने एक धब्बा लगा दिया है। तो हम बिहारवासी चाहते हैं कि ये धब्बा को मिटाए और जो अभी वर्तमान में एनडीए की सरकार है, मोदी जी और नीतीश जी के नेतृत्व में हम लोग बिहार को आगे लेके चले। আর এই মুহূর্তে দাঁড়িয়ে বিহারের বেশ কিছু গুরুত্বপূর্ণ মুখের দিকে নজর রাখতে হবে, অর্থাৎ কি ক্যান্ডিডেট যারা, তাদের রেজাল্ট এই মুহূর্তে আমরা তুলে ধরছি আপনাদের সামনে। উমেশ কুশওয়াহা, যিনি জনতা দল ইউনাইটেডে বিহারের স্টেট প্রেসিডেন্ট, তিনি কিন্তু মাহানার জায়গা থেকে, মানে মাহানার আসন থেকে এগিয়ে রয়েছেন। আমি যদি আক্তারুল ইমাম মিম, তিনি আমোর থেকে এগিয়ে রয়েছেন, এবং এই আমোর কিন্তু বাংলা বিহারের বর্ডারে রয়েছে। এবং যদি আমি নীতিন নবীনের দিকে নজর রাখি, বাকিপুর বিজেপির, তিনি এগিয়ে রয়েছেন বাকিপুর থেকে। এবং পরে কি ক্যান্ডিডেটের আমি ছবি চাইবো, পরে কি ক্যান্ডিডেট এখনো পর্যন্ত আনন্দ কুমার সিং, যিনি জানেন আপনারা ইতিমধ্যে জেলে রয়েছেন, সেই জেল থেকে কিন্তু ভোটের লড়লেন, এবং আনন্দ কুমার সিং তিনি মোকামা থেকে এগিয়ে রয়েছেন। বিমা ভারতীর রূপৌলি থেকে তিনি পিছিয়ে রয়েছেন আরজেডির এখনো পর্যন্ত যে আপডেট রয়েছে। এবং তারপরে কি ক্যান্ডিডেট আমি অবশ্যই জানতে চাইবো। শ্রবণ কুমার নালন্দা থেকে তিনি এগিয়ে রয়েছেন জনতা দল ইউনাইটেডে। এরপরে কি ক্যান্ডিডেটের ছবি আমি একটুখানি চাইবো, খুব দ্রুততার সঙ্গে দেখাতে হবে।
এবং তেজপ্রতাপ যাদব, আপনারা প্রত্যেকেই চেনেন তেজপ্রতাপ যাদবকে, সে মহুয়া থেকে পিছিয়ে রয়েছে। এবং পরে কি ক্যান্ডিডেট আমি যদি একটুখানি দেখি, পরের কি ক্যান্ডিডেট সম্রাট চৌধুরী, যিনি ডেপুটি, সেই ডেপুটি তিনি তারাপুর থেকে এগিয়ে রয়েছেন। তারপরে কি ক্যান্ডিডেট যদি আমি একটুখানি নজর রাখি, পরের কি ক্যান্ডিডেট তেজস্বী প্রতাপ যাদব রাঘবপুর থেকে, তিনি আবারও পিছিয়ে পড়েছেন। অর্থাৎ এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা চলছে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতেই হবে। আর এই মুহূর্তে আমাদের সহকর্মীরা আমাদের সঙ্গে রয়েছেন একদম গ্রাউন্ড জিরো থেকে, সেই সমস্ত ছবি তুলে ধরছেন যে ঠিক এখন কি চলছে সমস্ত জায়গাতে। অর্থাৎ বিহারের দিকে আমরা একটু যদি নজর রাখি, সেখানে কি চলছে, পাটনায় কি চলছে। আমাদের সহকর্মী মধুকল্পিতা আমাদের সঙ্গে রয়েছে, আমাদের সঙ্গে দিল্লি থেকে রয়েছে সায়ন্ত। দুজনের সঙ্গে কথা বলবো এক এক করে, তবে মধুকল্পিতার কাছে শুরুতেই যাবো। মধুকল্পিতা, সকাল থেকে তুমি ছবি দেখাচ্ছ, যখনই ভোটের ফলাফল আসতে শুরু করেছে তারপর থেকেই বিজেপি বা এনডিএ অনেকটা আত্মবিশ্বাসী, তারা উচ্ছ্বাস দেখাচ্ছিলেন, তারা সেলিব্রেশন করছিলেন। এই মুহূর্তের ছবিটা আপনারা, এই মুহূর্তে পাটনার ছবি দেখাচ্ছি আপনাদেরকে। পাটনার যে ছবি, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে উচ্ছ্বসিত বিজেপি কর্মীরা, মহিলা ভোটাররা যারা ছিলেন তারা উচ্ছ্বসিত। মধুকল্পিতা, সকাল থেকে তুমি ছবি দেখাচ্ছ, সেলিব্রেশনের উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে ছবিটা একেবারে দেখো, এই মুহূর্তে আমি পাটনার যে বিজেপি সদর দপ্তর সেখানে রয়েছি, সেখানে যতই সময় যাচ্ছে ততই ভিড়, কর্মী সমর্থকদের সেই ভিড় কিন্তু এখানে বেড়েই চলেছে। দেখানোর চেষ্টা করছি, মহিলারা রয়েছেন, যারা কর্মী সমর্থকেরা রয়েছেন, তারা প্রত্যেকেই মুহূর্তে এখানে সেলিব্রেশন মুডে রয়েছেন। আমি দেখানোর চেষ্টা করছি সেই ছবিটা, এখানে যারা রয়েছেন তারা প্রত্যেকে এই মুহূর্তে একটা বিষয়কে সামনে রাখছেন যে এই যে ম্যাজিক, সেই ম্যাজিকটা হওয়ারই ছিল। আমি দেখানোর চেষ্টা করছি, এখানে দেখো যারা রয়েছেন তারা প্রত্যেকে সেলিব্রেশনের মুডে রয়েছেন। তারা হচ্ছে এই জয় প্রত্যাশিত ছিল, অর্থাৎ পালা বদল নয়, প্রত্যাবর্তনের পক্ষেই রয়েছে বিহারবাসী। তারা উন্নয়নের নিরিখেই ভোটটা দিয়েছেন এবং এই উন্নয়নের ধারা যাতে অব্যাহত থাকে সেই দিকেই তাদের কিন্তু প্রত্যেকের আশা রয়েছে। আমি দেখাচ্ছি এই মুহূর্তে সরাসরি পাটনায় বিজেপির যে সদর দপ্তর, সেখানে উল্লেখযোগ্যভাবে যারা মহিলারা রয়েছেন তারা প্রত্যেকে এখানে এসে উপস্থিত হয়েছেন। প্রত্যেকে এখানে একে অপরকে মিষ্টি খাইয়ে দিচ্ছেন। এই জয় তাদের প্রত্যেকের জয়, সেই বার্তাটাই তারা দিতে চাইছেন। কেননা যে কথা বারবার করে ফিরে আসা হচ্ছে যে এখানে যে উন্নয়নের ধারা, সেই উন্নয়নের ধারাটা যাতে অব্যাহত থাকে সেটারই তারা চেষ্টা করে গেছেন। আমি দেখানোর চেষ্টা করছি পুরো বিজেপি পার্টি অফিসের যে চত্বরটা, যেখান থেকে কথা বললেও এই মুহূর্তে শুনতে যথেষ্টই সমস্যা হতে পারে। কেননা এখানে এতটাই মানুষের উচ্ছ্বাস নজরে আসছে, কর্মী সমর্থকদের উচ্ছ্বাস নজরে আসছে। সেই ছবিটা লাগাতার আমি দেখাচ্ছি এই মুহূর্তে বিহারের পাটনা বিজেপি সদর দপ্তর থেকে সরাসরি টিভি9 বাংলার দর্শকদের সেই ছবি। একদম মধুকল্পিতা, সরাসরি আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। আর এই মুহূর্তে সরাসরি আমরা কলকাতা শহর কলকাতায় ছবিটা দেখবো। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শুভেন্দু অধিকারী, তিনি মিষ্টি বিলি করছেন। প্রদীপ্ত আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছে। প্রদীপ্ত, শুভেন্দু অধিকারী মনে হচ্ছে অনেকটাই অক্সিজেন জুগিয়েছে বঙ্গ বিজেপিকে, কারণ তিনি মিষ্টি বিলি করছেন দেখা যাচ্ছে। দেখো একেবারেই তাই, তার কারণ বিহারে যে ল্যান্ডস্লাইড ভিক্টরি এবং এটা ঐতিহাসিক বলেই কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারী তিনি সমাজ মাধ্যমে জানিয়েছেন এবং সেই জায়গা থেকেই শুভেন্দু অধিকারী সহ বিজেপির যে বিধায়করা রয়েছেন তারা এখানে লাড্ডু বিলি করছেন, আবির মাখছেন খুব স্বাভাবিকভাবেই। আর কয়েক মাসের পর এই পশ্চিমবঙ্গে নির্বাচন রয়েছে এবং বিহারের এই ফলাফল তাদেরকে উজ্জীবিত করছে এবং এটা তিনি স্পষ্ট করেই বলছেন যে এরপর বাংলার পালা এবং গেরুয়া আবির, সেই গেরুয়া আবির নিয়ে তারা মাখছেন, একে অপরকে মাখাচ্ছেন এবং এই উচ্ছ্বাসের ছবিটা রাজ্যের বিভিন্ন প্রান্তে যেমন ধরা পড়ছে। শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই আর তার যে জেলা রয়েছে সেই জেলায় নির্দেশ দিয়েছেন যে বিভিন্ন যে মণ্ডল রয়েছে সেই স্তরেও যেন এটাকে পালন করা হয় এবং রাজ্য জুড়ে বিজেপির বিভিন্ন জায়গাতে এই কর্মসূচি চোখে পড়ছে এবং তার পাশাপাশি শুধু আজকে নয়, আগামী আরও 2-3 দিন ধরে এই কর্মসূচি তারা পালন করবেন। অর্থাৎ বিহারকে সামনে রেখেই আর তারা যে এগোতে চান এটা স্পষ্ট হয়েছে এবং তার মতে যে এই রেজাল্ট তাদের ফলাফলকে বলে নেওয়ার চেষ্টা করব। শুভেন্দু,
আসনে ভারতীয় জনতা পার্টি জেডিইউর নেতৃত্বে এনডিএ জিতেছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন ভোটার লিস্টের পরে এসআইআর পরে যে নির্বাচন হয়েছে দেশে প্রথম বিহারে, সেখানে সুশাসন জয়ী হয়েছে, বিকাশবাদ জয়ী হয়েছে, রাষ্ট্রবাদ জয়ী হয়েছে এবং অপারেশন সিঁদুরের পরে প্রথম নির্বাচন হয়েছে। মানুষ দুহাত ভরে দেশকে শক্তিশালী করার জন্য দেশের নেতা নরেন্দ্র মোদী বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের উপরে আস্থা রেখেছে। আর বিহার বাংলা আমরা 1905-এর আগে এক ছিলাম, অঙ্গ বঙ্গ কলিঙ্গ। বিহার হলো অঙ্গ, আমরা হলাম বঙ্গ, উড়িষ্যা হলো কলিঙ্গ। অঙ্গ হয়ে গেছে, কলিঙ্গ হয়ে গেছে, বাকি আছে বঙ্গ। একদম আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, অর্থাৎ অনেকটাই আত্মবিশ্বাসী বঙ্গ বিজেপি, সেটা বোঝা গেল বিরোধী দলনেতার বক্তব্যে। আমরা সায়ন্তর সঙ্গে কথা বলবো। সায়ন্ত এই মুহূর্তে দিল্লি থেকে রয়েছে একদম বিজেপির হেডকোয়ার্টার, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সন্ধ্যাবেলায় আসতে চলেছেন এবং তিনি সেখানে ভাষণ দেবেন। ঠিক তার সামনে থেকে রয়েছেন আমাদের সহকর্মী সায়ন্ত। সায়ন্ত, আমার মনে হয় তুমিও শুনছিলে যে বঙ্গ বিজেপি ঠিক কতটা অক্সিজেন পেয়েছে, তারা কতটা আত্মবিশ্বাসী বিহারের এই ঐতিহাসিক ফলাফলের পর। একদমই, দেখো বঙ্গ বিজেপি তো কিছুটা হলো অক্সিজেন পেলই, কারণ আগামী 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, তার আগে বিহারে এই ল্যান্ডস্লাইড অর্থাৎ এনডিএ সুনামিতে কার্যত ভেসে গেল কংগ্রেস আরজেডি যে মহাজোট, এবং সেই ফলাফলে কিন্তু যথেষ্ট উচ্ছ্বসিত বঙ্গ বিজেপিও। মূলত তারা মনে করছে যেভাবে বাংলা যে বর্ডার রয়েছে বিহারে, সেখানে প্রায় 70 থেকে 80% আসন কিন্তু গেরুয়া শিবিরে ঝুলিতে গিয়েছে বা গেরুয়া শিবির জোটে ঝুলিতে গিয়েছে। বাকি কংগ্রেস এবং আরজেডি স্বাভাবিকভাবেই এই যে বর্ডার এলাকাতে ভালো ফলাফল এবং তার প্রভাব যে পশ্চিমবঙ্গে পড়বে সেটাও কিন্তু নিশ্চিতভাবে বলছে বঙ্গ বিজেপি, এবং সেই কারণে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব কিন্তু বিহার ইলেকশনে যাবতীয় কাজকর্ম মিটলে তারা অল আউটে নামবে। আমি তোমাকে আরেকটা ছবি দেখাই। এখানে আজ সন্ধ্যাবেলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন এবং তার জন্য কিন্তু কেন্দ্রীয় বিজেপির সদর দপ্তর সেখানে সাজো রব, এবং তুমি দেখতে পাচ্ছ যে বক্স বসানো হয়েছে, বিভিন্ন জায়গায় সাজিয়ে তোলা হচ্ছে, কারণ প্রধানমন্ত্রী এখান থেকে ধন্যবাদ জ্ঞাপন ভাষণ দেবেন বিহারের বাসিন্দাদের জন্য। যেভাবে বিহারের বাসিন্দারা জেডিইউ এবং বিজেপির ওপরে তারা ভরসা রেখেছে, তার জন্য প্রধানমন্ত্রী এই কেন্দ্রীয় সদর দপ্তরে আসবেন, এখান থেকে বক্তব্য রাখবেন, আসবেন বিজেপির এই শীর্ষ নেতৃত্ব। ইতিমধ্যে সকাল থেকে নেতৃত্ব আসতে শুরু করেছেন। মূলত তাদের এবার পাখির চোখ কিন্তু পশ্চিমবঙ্গ, আর সেই কারণে তারা পশ্চিমবঙ্গের ভোটের জন্য বঙ্গ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন। এবং তারপর পাখির চোখ বাংলা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কি বক্তব্য রাখেন, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। ধন্যবাদ সায়ন্ত। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রাজস্বী বিজেপির, আর অন্যদিকে তৃণমূলের রয়েছেন আজিজুল। এই মুহূর্তে আপনার কাছে আজিজুল, আমি আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক শঙ্খদীপও রয়েছেন, তবে আমি ঠিক বিরতিতে যাওয়ার আগে একটা ভিডিও চালিয়েছি শঙ্খদীপ দা, সেখানে দেখলাম যে তৃণমূল কংগ্রেস তারা একটা প্রচার শুরু করে দিচ্ছেন যে বাংলায় বিজেপি এলে কি ভয়ানক পরিস্থিতি হতে পারে। ঠিক কোন দিন এই প্রচারটা তারা করছেন? যেদিন বিহারে অর্থাৎ মগধভূমে গেরুয়া ঝড় দেখা যাচ্ছে। এর পিছনে তাৎপর্য কি? এটা কি মানে এটা কেন করলো আজকের দিনে তৃণমূল কংগ্রেস? আপনাদের কি মনে হয়? না, এটা অ্যাপারেন্টলি অনেকের মনে হতে পারে যে আজকে বিহারের ফল দেখে তৃণমূল হয়তো ভয় পেয়ে গেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বিজেপি যে প্রধান প্রতিপক্ষ, তাদের সাথে তৃণমূলকে লড়াই করতে হবে, এটাই তো বাস্তব, এটার বাইরে তো কোনো বাস্তব নেই। কিন্তু এই যে আজকে ভিডিওটা ছেড়েছে তৃণমূল, সেটার একটাই কারণ আমার দেখে মনে হচ্ছে যে দেখো, ধারাবাহিকভাবে 2021 সাল থেকে 2021, 2024 এই ভোটগুলোতে তৃণমূল একটা ন্যারেটিভ তৈরি করেছে। সেই ন্যারেটিভটা হচ্ছে যে বিজেপি পশ্চিমবঙ্গের পার্টি নয়, বিজেপি একটা হিন্দি বলয়ের পার্টি, এবং তারা তাদের আধিপত্যবাদ নিয়ে বাংলা দখলের জন্য নেমে আসছে। বিজেপির মনোভাব হচ্ছে যে বোনকে নিয়ে বেরোনো মানেই হচ্ছে সে বোন নয়, সেটা অন্য মানে তার অন্য সম্পর্কের একটা সংজ্ঞা দেওয়া, বা কি খাবেন কি করবেন সেটার উপর একটা খবরদারি করা। তো বিজেপি এরকম লিবারাল পার্টি নয়, একটা উদার মনোভাবাপন্ন পার্টি নয়। তো এই পার্টিটা যদি বাংলায় আসে, তাহলে বাংলার যে উদার
পরিবেশ সেটাকে নষ্ট করবে, ফলে এটা তৃণমূলের ন্যারেটিভ তৈরির চেষ্টা। একদম তৃণমূল কংগ্রেস একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। বিজেপি কি কোনো পাল্টা ন্যারেশন তৈরি করছে, মানে তারা কি কোনো রকম ন্যারেটিভ তৈরি করবে? রাজর্ষি, আপনার কি মনে হয়? কারণ একবার তৃণমূল কোথাও একটা প্রমাণ করার চেষ্টা করেছে যে বিজেপি হচ্ছে বাঙালি সংস্কৃতি বিরোধী, বিজেপি কোথাও সংখ্যালঘু বিরোধী। এবার যদি এই ন্যারেটিভও তৈরি করে দেয় যে বিজেপি ক্ষমতায় এলে বাংলায় কারোর সঙ্গে বেরোনো যাবে না, একটা নারী একটা পুরুষ একসঙ্গে বেরোতে পারবে না, এটা তো ভয়ানক। মানে সত্যি আমরা তো ওই মানসিকতায় বড় হইনি, বাংলার মানুষ তো ওই মানসিকতায় বিশ্বাসী নয়। আপনার পাল্টা কোনো কৌশল তৈরি বিজেপির, বঙ্গ বিজেপি? দেখুন, এরকম ওছা, এই ধরনের ওছা ন্যারেটিভ, রাজনৈতিক ন্যারেটিভ, এই ধরনের ন্যারেটিভ ভারতীয় জনতা পার্টি কোনো রাজ্যে কোনো রকম রাজনৈতিক দলের সাথে লড়াই করার জন্য, ক্ষমতা দখলের জন্য করেনি। আপনি যে ভিডিওটা দেখালেন, যেটা টুইটার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস, এটা আজ সকালের তৈরি ভিডিও নয়, কারণ এই ভিডিওটা শুট করতে, এটা করতে একটা সময় লাগে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস জানতো যে বিহারে বিজেপি ম্যাসিভ ম্যান্ডেট পেতে চলেছে, সুইপ করতে চলেছে, এই ভয় তারা আগ বাড়িয়ে এই ভিডিওটি বানিয়ে রেখেছে। আর সঙ্গে ঘোরার কথা বলছেন, পার্থ চ্যাটার্জি প্রথমে বলেছিলেন অর্পিতা তার ভাইজি, তারপরে বাকিটা ইতিহাস। এগুলো তো কটাক্ষের রাজর্ষি, কিন্তু পাল্টা কি কোনো কৌশল বঙ্গ বিজেপি তৈরি হয়েছে? আমার প্রশ্ন ওটাই। হাঁসখালিতে তৃণমূলের নেতা, হাঁসখালিতে তৃণমূলের নেতার সঙ্গে তৃণমূলের একজন কর্মী গিয়েছিল, তার লাশটা ফিরেছিল। কে কার সাথে ঘুরবে, কে কার সাথে ঘুরবে না, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে প্রেগনেন্ট, চরিত্রহীন, ওদের অ্যাফেয়ার ছিল। এগুলো মমতার বলা কথাবার্তা, এগুলো বিজেপি বলেনি। ভবিষ্যৎবাণী বক্তৃতে টিভি ব্লাস্ট করে মরে গেছে, এগুলো মমতা ব্যানার্জির বলা কথাবার্তা। এটা হচ্ছে ভয়, যে ডার হামে আচ্ছা লাগা, বহুত আচ্ছা লাগা, আর খেলা ভয়ঙ্কর হবে। আমরা বলেছিলাম এই ছোট লোকামি, নোংরামি। রাজর্ষি, খুব সংক্ষেপে এক কথায় উত্তর চাইবো যে বাংলার মানুষ তাহলে আপনার কি মনে হয় মমতার কথা শুনবে? মানে আপনি যে অভিযোগটা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা কথাবার্তা, তার কথা শুনবে না নরেন্দ্র মোদী বা অমিত শাহের বলা কথাবার্তা শুনবে? আপনার কি মনে হয় খুব সংক্ষেপে? 40% মানুষ ভারতীয় জনতা পার্টিকে, 41% মানুষ, 11% থেকে 41% মানুষ বিশ্বাস করেছে যখন এক ঝটকায় মমতা ব্যানার্জির ভাইপো থেকে আরম্ভ করে গোষ্ঠী চোর হিসেবে আজকে প্রতিপন্ন হচ্ছে। এবং রাজনৈতিক তৃণমূলের মৃত্যু হলে পরে পিসি, ভাইপো প্রত্যেকে জেলের মধ্যে থাকবে, যারা যারা চুরি করেছে। এই প্রতিশ্রুতি ভারতীয় জনতা পার্টি যেখানে দিয়েছে, এবং দুধের প্রতিশ্রুতি আসছে, কিন্তু যাদের চোর বলে দাগিয়ে দেওয়া হচ্ছে তারা আবার বেরিয়েও যাচ্ছে, কিন্তু তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি কোনো রকম প্রমাণ দিতে পারছে না, কোনো ব্যবস্থা নিতে পারছে না বলে এটা বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো অভিযোগ করছে। আপাতত আপনাদেরকে ধন্যবাদ। আমাদের কাছে আরো বেশ কিছু ব্রেকিং রয়েছে। তনিষ্ঠা, সেখানে বিহারে আজকে মহিলারা 10,000 টাকা করে পেয়েছে, কিন্তু বিহারে পশ্চিমবাংলার মতন এরকম মহিলাদের ওপর অত্যাচার কিন্তু নেই। এবং বিহারে সেখানে মহিলা মুখ্যমন্ত্রীও নেই, তবুও কিন্তু মহিলারা আজকে সেখানে নিরাপদ রয়েছে। এবং কলকাতার দিকে তাকালে দেখবেন যে তৃণমূলের নেতা নেত্রীরা বাদে যারা রয়েছে, আজকে মহিলারা রয়েছে, তারাও কিন্তু আজকে অসুরক্ষিত আছে। প্রতিযোগিতায় আমরা যেভাবে নেমেছি, আমি কিন্তু খুব একটা বিজেপিকেও খুঁজে পাচ্ছি না, সিপিএমকেও খুঁজে পাচ্ছি না। পানিহাটি অঞ্চলে 6টা ওয়ার্ডে ঘুরলাম, পুরোপুরি প্রত্যেকটা ওয়ার্ডে ঘুরলাম। আমি দেখলাম সমস্ত লোকের ভিড় আমাদের ক্যাম্পে, সমস্ত লোকের ভিড় আমাদের ক্যাম্পে, আর গোটা এলাকায় কারো ক্যাম্পই নেই। আমরা কনফিডেন্স যে এসআইআর করে যে বিরাট একটা কিছু করে দেবো বলে হুঙ্কার দিচ্ছে মাঝে মাঝে, এটা আর যেখানেই সম্ভব হোক না কেন, পশ্চিমবঙ্গে সম্ভব নয়। হেমন্ত অনেকবার বলেছে, কোনোবারই সফল হয়নি, এবারও হবে না। আর এই মুহূর্তে আরো একটা খবর দিয়ে আপনাদের, আরো একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের। মুখ্যমন্ত্রী পদ দাবি করে পোস্ট ডিলিট করলো জেডিইউ। নীতিশ মুখ্যমন্ত্রী ছিলেন, আছেন, থাকবেন, এটা পোস্ট করেছিল জেডিইউ, কিন্তু বিজেপি জেডিইউকে টপকে যাওয়ার পরই সেই পোস্ট ডিলিট নীতিশের দলের। কথা বলবো এই নিয়ে আমাদের সহকর্মী রাজা চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে নিউজ রুম থেকে। রাজা, আমার তোমার কাছে দুটো প্রশ্ন। এক হচ্ছে, এই যে পোস্ট করা হলো মুখ্যমন্ত্রী পদ
দাবি করে তারপর কেন পোস্ট ডিলিট করলো জেনেও সেক্ষেত্রে কি অন্য কোনো মুখ নিয়ে চিন্তা ভাবনা রয়েছে? এবং দ্বিতীয়ত এই যে একটা ঐতিহাসিক জয়ের কথা বারবার করে বলা হচ্ছে, বিজেপির যে এত ভালো ফলাফল সেটার কারণ কি? মানে আমরা জানি, আমরা দেখেছি যে অনেকগুলো ছোট ছোট করে সভা করা হয়েছিল, শাহের তরফ থেকে অনেকগুলো সভা করা হয়েছিল বিহারে, অনেক রকম প্রচার হয়েছিল, এই সমস্তরই কি প্রতিফলন হলো আজ? দেখো তনিষ্ঠা, তোমার প্রথম প্রশ্নের উত্তর আগে দিই। সবে এই জোটটা এরকম একটা ম্যাসিভ জয়ের পথে এগোচ্ছে। এখনই আমি অফিসিয়ালি জয় বলবো না, যেহেতু নির্বাচন কমিশন বলেনি। জয়ের পথে এগোচ্ছে। এত বড় একটা ম্যান্ডেট, আমার মহারাষ্ট্র নির্বাচনের কথা মনে পড়ে যাচ্ছে। মহাবিকাশ আঘাড়ি সেখানে একবারে মুখ থুবড়ে পড়েছিল। এবং তুমি দেখো লোকসভা ভোটের পরেই যেটুকু যা ড্যামেজ বিজেপির লোকসভা ভোটে হয়েছিল, ওই যে 240-এ নেমে আসা, 400 পার তো হয়ইনি। লোকসভা ভোটে যে ড্যামেজ হয়েছিল, প্রথম সেই ড্যামেজ কন্ট্রোল বিজেপি শুরু করেছিল কোথায়? মহারাষ্ট্র। কয়েক মাসের ব্যবধানে মহারাষ্ট্র বিধানসভার ভোট হয়েছিল। সেখানে তুমি দেখো সিন্ধে এবং কংগ্রেসের বিজেপির যে জোট, সেটা ম্যাসিভ একটা রেজাল্ট করলো। তারপরে নেক্সট কামস বিহার। আমি ইম্পর্টেন্স ওয়াইজ এত বড় পলিটিক্যাল স্টেট খুব কম হয়, বিহার ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেই বিহার, সেখানে তুমি দেখো এরা ম্যাসিভ উইন। এবার প্রশ্ন হচ্ছে, আমার মনে হয় না, অনেকেরই হয়তো আমার মতো মনে হবে না, এরকম ম্যাসিভ উইনের পর মুখ্যমন্ত্রিত্ব নিয়ে কোনো টানাটানি লাগবে বলে। তার কারণ এটা না আলাদা করে মোদির জয়, এতদিন রাজনীতি কভার করে যেটুকু বুঝেছি, এটা না আলাদা করে মোদির জয়, না আলাদা করে নীতিশের জয়। এটা মোদি এবং নীতিশের একটা অদ্ভুত প্যাকেজের জয়। তুমি দেখো দুজনের প্রাণভোমরা দুজনের হাতে। যদি নীতিশ কোনো রকম বেগড়বাই করেন, তাহলে কিন্তু এটা মোদিজিকে মাথায় রাখতে হবে। তার কারণ তার কেন্দ্রীয় সরকারটা নীতিশের উপর নির্ভর করে চলছে। আবার যদি তাকে সরানোর কোনো চেষ্টা এখানে হয়, তাহলে নীতিশ সেই বেগড়বাই করতেই পারেন, তার কাছে সেই অপশন আছে। সুতরাং একই রকমভাবে মোদিজিকেও কিন্তু প্রয়োজন অত্যন্ত নীতিশ কুমারের বিহারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তার কারণ লংগেস্ট সার্ভিং চিফ মিনিস্টার আজকের দিনে দাঁড়িয়ে 19 আমি তোমাকে একবারে স্পেসিফিক্যালি বলে দিচ্ছি, 19 বছর কয়েকটা দিন তার রাজত্ব করা হয়ে গেছে। এই রকম একটা জায়গায় তিনি তার বিরুদ্ধে কোনো অ্যান্টি ইনকামবেন্সি কাজই করলো না। এরকম একটা ফিগারকে খামোকা ডিস্টার্ব মোদিজি কেন করতে যাবেন বা বিজেপি কেন করতে যাবে? মনে হয় না করতে যাবেন বলে। কারণ তার থেকে ভারী, তার থেকে বড় মুখ, এক্সপিরিয়েন্স মুখ আফটার লালু প্রসাদ যাদবের শারীরিক অসুস্থতা বিহারে এখন কেউ নেই। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে সোনালী জোটটা তৈরি হয়েছে, আমি গোল্ডেন জোট বলতে সোনালী জোট বলছি, এই জোটটাকে কিন্তু নারী, এই জোটটাকে ইয়াং 16 লাখ নতুন ভোটার জয়েন করেছে এবার। তার একটা মেজরিটি চাঙ্ক এদিকে না গেলে কখনোই এই রেজাল্ট হতে পারে না। নারী ভোটের মেজরিটি চাঙ্ক যদি না যায় এদিকে নীতিশ কুমার এবং বিজেপির দিকে, কখনোই এই রেজাল্ট হতে পারে না। বিহারে এটা বিজেপির সর্বকালের সর্বোৎকৃষ্ট রেজাল্ট। আর ওই 10টা আসন বেশি পাচ্ছে বলে নীতিশ কুমারকে বলবে, ভাই তুমি সরে যাও, আমার মুখ্যমন্ত্রী এখন, এত সরল এখনই মনে হয় ব্যাপারটা হবে না। যদি হয় তাহলে সেক্ষেত্রে তার বিকল্পও নিশ্চয়ই থাকবে। সেক্ষেত্রে নীতিশ কুমারকে রাজি হতে হবে যে নীতিশ কুমার অন্য কাউকে ছেড়ে দেবেন, তাহলে যদি বিজেপির তরফ থেকে মুখ্যমন্ত্রী হয়। আমার মনে হচ্ছে না যে এখনই এটা নিয়ে ঝগড়াঝাটি বেঁধে যাবে বলে, কারণ বোথ সাইড, উভয় পক্ষের দুর্বলতা জানে, উভয় পক্ষের প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে একদম রাজা, এই বিশ্লেষণ চলতে থাকবে, এই আলোচনা চলতে থাকবে অবশ্যই। তবে এই মুহূর্তে আরো একবার আমরা সংখ্যার দিকে নজর দেব, এখন কে কোথায় রয়েছে, কে কোথায় এগিয়ে রয়েছে, শর্মিষ্ঠা থেকে জানবো ডিটেলস। শর্মিষ্ঠা, একদম নির্ভরশীলতার রাজনীতি, সেই নির্ভরশীলতার রাজনীতি চালাতে গেলে নাম্বার তো দরকার, এবং নাম্বার কিন্তু প্রত্যেকেরই দরকার। কারণ ভবিষ্যতের রাজনীতির খেলা, বিহারের রাজনীতির খেলা যদি একটু জটিল হয়ে যায়, তখন কিন্তু এই নাম্বারগুলোই ম্যাটার করবে। অর্থাৎ কে কোথায় এগিয়ে রয়েছে আমরা সেই বিগ ওয়ালে তো আপনাদের দেখাচ্ছি যে এই মুহূর্তে এনডিএ 202টি আসনে এগিয়ে রয়েছে। আমি বরং একটু এদিকেই চলে যাই, মহাগঠবন্ধন তারা কোথায় এগিয়ে রয়েছে? তারা 34টি আসনে এগিয়ে রয়েছে। আস্তে আস্তে কিন্তু আমি দেখলাম আদার্সের সংখ্যাটা অনেকক্ষণ পর বাড়লো, 7টি আসনে এগিয়ে রয়েছে আদার্স এবং জনসুরাজ পার্টি। তারা এখনো পর্যন্ত কোনো রকম খাতা খুলতে পারেনি। অর্থাৎ এটাই হচ্ছে একটা বড় নাম্বার। এখনো মানে আমি যদি টাইম দেখি 2:51 বাজে, 2:51 বেজে গিয়েছে, তাহলে এখনো পর্যন্ত এটা ট্রেন্ডের 80% বলে দেওয়া যেতে পারে। কারণ আর কিছুক্ষণ পরই সরকারি ভাবে ঘোষণা হতে চলেছে। এবার আমি একটুখানি গুরুত্বপূর্ণ প্রার্থীদের দিকে নজর রাখি। গুরুত্বপূর্ণ প্রার্থী অর্থাৎ কি ক্যান্ডিডেটদের রেজাল্ট এখন কি রয়েছে সেটা আমি একটুখানি প্লে করতে বলবো। পিসিআর কে আপনারা দেখতে পাচ্ছেন তেজ প্রতাপ যাদব মহুয়া থেকে তিনি এখনো পিছিয়ে রয়েছেন। এরপরে কি ক্যান্ডিডেট দিকে আমি একটুখানি নজর রাখি, এবং প্রত্যেকটা রাজনৈতিক দলে গুরুত্বপূর্ণ মুখকে কিন্তু আমরা এখানে জায়গা দিয়েছি। সম্রাট চৌধুরী ডেপুটি, তিনি বিজেপি, তিনি বিজয়ী, মানে তিনি জয় পেয়ে গিয়েছেন। তারা পুরো আসন থেকে দীর্ঘক্ষণ এগিয়েছিলেন, সেভাবে তাকে পিছুতে দেখা যায়নি। তিনি
বিজয়ী, অর্থাৎ সেই আসন তিনি দখলে রাখলেন। রাঘবপুর তিনি আবারও পিছিয়ে পড়েছেন তেজস্বী যাদব এবং মঙ্গল পাণ্ডে তিনি এগিয়ে রয়েছেন সিবান এবং বিজেপি থেকে তিনি এগিয়ে রয়েছেন এবং গুরুত্বপূর্ণ মুখ তারা, এবং তারা এক মানে দীর্ঘদিনের বিধায়ক হিসেবেই তিনি ছিলেন। মৈথিলি ঠাকুর যিনি এই সদ্য বিজেপিতে যোগ দিলেন আলীনগরের সঙ্গীত শিল্পী মৈথিলি, সে কিন্তু সকাল থেকে এগিয়ে রয়েছে এবং তার হয়তো জয় আর কিছুক্ষণের অপেক্ষা। লক্ষীসরাই অর্থাৎ বিজয় কুমার সিনহা ডেপুটি তিনিও এগিয়ে রয়েছেন লক্ষীসরাই থেকে। এরপরের জন উমেশ কুশওয়াহা মাহানার থেকে এগিয়ে রয়েছেন জেডিইউ উমেশ কুশওয়াহা, তিনিও এখানকার বিধায়ক এবং তিনি তার আসন দখলে রাখতে চলেছেন। সেটাই আক্তারুল ইমান যিনি মিমের, তিনিও কিন্তু এই আসন থেকেই জয়লাভ পেয়েছেন, তিনিও এই আসনেরই বিধায়ক এবং তিনি সেই আসন নিজের দখলে রাখতে চলেছেন, অন্তত সেই ট্রেন্ডটাই বোঝা যাচ্ছে। নীতিন নবীন বাকিপুর থেকে বিজয়ী এখনো পর্যন্ত, মানে নীতিন নবীন তিনিও জয়লাভ করলেন। অনন্ত কুমার সিং তিনিও বিজয়ী হয়ে গিয়েছেন, অর্থাৎ তিনি জেলে রয়েছেন এখন। মোকামা থেকে লড়ছিলেন সেই অনন্ত কুমার সিং, তিনি কিন্তু তিনি জয় পেয়ে গেলেন। এবার আস্তে আস্তে বিজয়ীদের লিস্টটা আসছে, তারপরে লিস্টটা কনফার্ম হবে যে কার দখলে কটা আসন যেতে চলেছে। আমরা এই মুহূর্তে কলকাতা, বিহার, দিল্লি তিন জায়গায় সেলিব্রেশনের ছবি দেখাচ্ছি। বিহারে অবশ্যই সকাল থেকেই ঢাক বাজছে, ঢোল বাজছে, আবির নিয়ে খেলা চলছে, বাজি ফাটছে, তার ছায়া কিন্তু আমরা দিল্লিতেও দেখলাম। দিল্লি বিজেপির সদর দপ্তরে সেখানে সকাল থেকে বিজেপি কর্মী সমর্থকদের ভিড়। আজ সন্ধ্যে 6:30 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে পৌঁছে যাবেন। সেখান থেকে গিয়ে তিনি কি বার্তা দেন বিহারবাসীর জন্য, আর নতুন কি বার্তা দেন সেদিকে তো অবশ্যই প্রত্যেকের নজর থাকছে। এবং এই জায়গার পর বিহারের পর কোথাও বঙ্গ বিজেপিকে অক্সিজেন দিচ্ছে, তারা কোথাও একটা আত্মবিশ্বাসী যে সামনের বছর যে নির্বাচন রয়েছে বাংলায়, সেই বিহারের ফল কোথাও বাংলাতেও প্রভাব ফেলবে। অনেকে তো সকাল থেকেই হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন, যেমন গিরিরাজ সিং, যে এবার টার্গেট বাংলা। আমরা কিন্তু রেজাল্ট আপনাদের সামনে তুলে ধরছি।